আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুল রাফাত ওয়েলকাম করছি ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের নতুন ভিডিওতে। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 1। আর এখানে হচ্ছে মূলত চ্যাপ্টার 1 এ যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে থিওরি বেসড কোয়েশ্চেন। আর এখান থেকে বেশিরভাগই থিওরি বেসড কোয়েশ্চেনগুলো আসবে। আর এইটা হচ্ছে 49 ইনটেকের উমায়ের ভাইয়ের একটা পিডিএফ বা নোট। তো এইখানে মোটামুটি আমি দেখলাম যে সব সুন্দরভাবে দেওয়া আর গোছানো আছে, তো এইখান থেকেই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন আছে যেটা, তো এখানে আছে সেন্ট্রালাইজ কম্পিউটিং সিস্টেম। তো সেন্ট্রালাইজ কম্পিউটিং সিস্টেম জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো দেয়ার এক্সিস্ট এ সিঙ্গেল নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট, এখানে একটা সিঙ্গেল নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট থাকে। অল কম্পোনেন্টস লাইক সার্ভার, ডেটাবেস অর সার্ভিসেস আর কানেক্টেড অর কন্ট্রোলড বাই দিস সেন্ট্রাল হাব। তো সব সার্ভিসেস এবং ডেটাবেস সবগুলো একটা সেন্ট্রাল হাবের মাধ্যমে কানেক্টেড থাকে এবং কন্ট্রোল করা হয়। তো আমরা যদি এইখানে যদি দেখি, তো এখানে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3 একটা হচ্ছে সেন্ট্রাল ডাটাবেসের মাধ্যমে কানেক্টেড আছে। তো এইটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এখন ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম জিনিসটা কি? A number of autonomous processing elements that are interconnected by a computer network and that cooperate in performing their assigned task. তো এইখানে বলা হয়েছে যে একটা নাম্বার অফ অটোনোমাস প্রসেসিং এলিমেন্ট, মানে একটা নির্দিষ্ট সংখ্যক এক প্রসেসিং এলিমেন্ট থাকে, দ্যাট আর ইন্টারকানেক্টেড যেটা অন্তঃসংযোগ থাকে বা এ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, এখন যদি আমরা এইটার কিভাবে থাকে সেই জিনিসটা দেখি, তো এইখানে আমরা দেখতে পারি যে আমাদের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে যে কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে মাঝখানে। তো এখানে সাইট 1, সাইট 2, সাইট 1, সাইট 3, সাইট 4। মনে করি আমাদের এইখানে হচ্ছে কি আমার এই এইটা হচ্ছে আমাদের ঢাকায় আছে, এইটা হচ্ছে আমাদের হচ্ছে চট্টগ্রামে আছে, এইটা হচ্ছে মনে করি আমাদের রূপনগরে আছে, আর এইটা হচ্ছে মিরপুরের কোনো এক জায়গায় আছে ধরলাম। তো এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডাটাবেস, দুইটা ডাটাবেস, তিনটা ডাটাবেস, চারটা ডাটাবেস, যেটা আলাদা আলাদা লোকেশনের মধ্যে আছে। আর এই সবগুলা একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ। তো এটা কিভাবে আবদ্ধ? কিছু নোডের মাধ্যমে বা কিছু ওয়্যারের মাধ্যমে এটা কানেক্টেড থাকে। তো এখন এই ডেটাবেসের মূল থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একাধিক সার্ভার থাকতে পারে, এখানে একটা আলাদা আলাদা সার্ভার থাকতে পারে। সেই সার্ভারগুলো একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে। সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম। আর এটার মেইন যেসব ফিচারগুলো রয়েছে বা মেইন যেগুলো ডিস্ট্রিবিউটেড, সেগুলো হচ্ছে প্রসেসিং লজিক, ফাংশন, ডেটা অ্যান্ড কন্ট্রোল ইজ ডিস্ট্রিবিউটেড। তো যদি আসে তো এগুলো মাস্ট লিখে দিবেন। এখন হচ্ছে সেন্ট্রালাইজড ডাটাবেস সিস্টেম। এখন সেন্ট্রালাইজড ডাটাবেস সিস্টেম ইজ where all data used by system is stored and managed in single location। একটু আচ্ছা, সেন্ট্রালাইজড ডেটাবেস সিস্টেম যেখানে সব ডেটা ব্যবহৃত হয় একটা সিস্টেমের মধ্যে থাকে এবং একটা সিঙ্গেল লোকেশনে থাকে। তো আমরা এইখানে কি দেখছি, এখানে মাল্টিপাল লোকেশন, একটা ঢাকা, একটা হচ্ছে মিরপুর, একটা রূপনগর, আর একটা চট্টগ্রামের উদাহরণ নিয়েছিলাম। বিভিন্ন লোকেশনে থাকে, কিন্তু এটা একটা মাত্র লোকেশনে থাকে। সেই একটা মাত্র লোকেশনের মধ্যে যেটা হচ্ছে সেন্ট্রালাইজ ডেটাবেসের মধ্যে থাকে। তো এখানে হচ্ছে আমাদের একাধিক ক্লায়েন্ট একটা ডাটাবেসের মধ্যে থেকে এই ডাটাগুলা সংগ্রহ করতে পারে। আর এখানে হচ্ছে এক সবগুলো একটা হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে আমার ক্লায়েন্টগুলা ডাটাবেস থেকে ডাটা বা তথ্যগুলা সংগ্রহ করতে পারে। এখন হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস।
এখন ডিস্ট্রিবিউটেড ডাটাবেস যেটা বললাম সেটাই আমি একটু আগে যেটা বললাম। তো a distributed database is a collection of multiple logically interrelated database distributed over a computer network. বুঝার সুবিধার্থে আমি এগুলো উঠিয়ে ফেললাম, লেখাগুলো নীল। আচ্ছা, যেখানে ছিলাম, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হচ্ছে একটা কালেকশন অফ মাল্টিপল লজিক্যাল এবং ইন্টার রিলেটেড ডেটাবেস। এখন যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। তো এইটা তো এক্সাম্পল আমি দিলামই। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার। একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট একটি সফটওয়্যার যেটা ম্যানেজেস দ্য ডিডিবি অ্যান্ড প্রোভাইডস অ্যান অ্যাক্সেস মেকানিজম দ্যাট মেক্স দিস ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার। আচ্ছা, এখানে মূলত যেটা বলতে বুঝাইছে সেটা হচ্ছে, আচ্ছা, এটা একটা সফটওয়্যার যেটা ম্যানেজ করে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস এবং প্রোভাইড অ্যান অ্যাক্সেস মেকানিজম যেটা মেক্স দিস ডিস্ট্রিবিউটেড ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার। এখন এটা তৈরি করে ডিস্ট্রিবিউটেড ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার। এখন ট্রান্সপারেন্ট জিনিসটা মূলত কি? এখন ট্রান্সপারেন্ট জিনিসটাকে আমরা বলতে পারি যে হাইডিং প্রসেসের মতো। তো এখন কিছু রকমের ট্রান্সপারেন্ট আছে আমাদের, যেগুলো হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপারেন্ট, আর অনেক রকমের ট্রান্সপারেন্ট আছে যেগুলো হচ্ছে আমরা দেখতে পারি না। এখন হচ্ছে যদি আমি এক্সাম্পল দিই, এখন আমি কোনো একটা সার্ভারের থেকে আমি মানে আমি যে কোনো জায়গা থেকে আমি আমার নিজের প্রয়োজনে আমি একটা ডেটাকে নিতে চাচ্ছি। এখন কোন সার্ভার, হয়তো এটা এই সার্ভার থেকে আসতে পারে, এটার থেকে আসতে পারে, এটার থেকে আসতে পারে, এটার থেকে আসতে পারে। এখন কোনটা থেকে আসতেছে আমাদের কাছে, এটা এই জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এটা আমাদের ধারণার বাইরে, এখন হচ্ছে আমরা সেটা বুঝতে পারি না। তো এটাই হচ্ছে মূলত ট্রান্সপারেন্ট। এছাড়া আমরা সামনে আরো বিভিন্ন, আরো যদি সামনে দেখি তাহলে আরো ক্লিয়ার হব। আর এরপরে হচ্ছে ফিচার অফ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এখন ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের ফিচারগুলো কি কি? এখন ডাটা ইজ স্টোরড অ্যাট এ নাম্বার অফ সাইটস আর ইন্টারকানেক্টেড বাই নেটওয়ার্ক। আর ডিডিবি ইজ লজিক্যালি এ সিঙ্গেল ডেটাবেস। Database has fully functionality of DBMS. তো এটার থেকে আমরা বুঝতে পারি যে, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডাটা একাধিক স্থানে সংরক্ষণ থাকতে পারে। আর সাইট আর ইন্টারকানেক্টেড বাই নেটওয়ার্ক, এর মানে হচ্ছে ডাটাবেজের সমস্ত সার্ভার বা নোড ইন্টারকানেক্টেড এর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। আর এই নেটওয়ার্ক সংযোগ ডেটা শেয়ারিং করে থাকে আর কি। আর ডিডিবি ইজ লজিক্যালি এ সিঙ্গেল ডেটাবেস। তো এটা একটা লজিক্যালি সিঙ্গেল ডেটাবেস, যদিও ডেটা বিভিন্ন জায়গায় বিভক্ত থাকে, এবং ডিডিবিএস এটি একটি একক ডেটাবেস হিসেবে পরিচালনা করে, এই 3 নাম্বারটা যেটা। আর ডিডিবি এমএস হ্যাজ ফুললি ফাংশনালিটি অফ ডিবিএমএস। তো এইটার মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সাধারণত সব বৈশিষ্ট্য প্রদান করে থাকে। যেমন আমরা যদি ধরি, আমাদের ডাটার সংরক্ষণ করে থাকে, লেনদেন নিয়ন্ত্রণ করে থাকে, ডাটা মানে কি বলা যায়, ডাটা অখণ্ড করে রাখে আর ব্যাকআপ করে রাখতে পারে। তো এটা বলা যায় যে DDMS হ্যাজ ফুললি ফাংশনালিটি অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাডভান্টেজেস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। তো এখানে অ্যাডভান্টেজেস গুলো কি কি? ইমপ্রুভমেন্ট ডাটা লোকালিটি। তো ডাটা লোকালিটিকে ইমপ্রুভ করে, ইমপ্রুভ রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাভাইলেবিলিটি। তো এটা রিলায়েবিলিটাকে ইমপ্রুভমেন্ট করে। ইজিয়ার এক্সপেনশন। ইজিয়ার এক্সপেনশন বলতে বোঝায় যে আমরা এটাকে আরো এক্সপেন্ডও করতে পারি, আমরা আরো সার্ভার বা অন্য নোড মানে কানেক্টেড করতে পারি, আর যার কারণে এটা আরো ইজি হয় এক্সপেন্ড করা। এরপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। তো আমরা পারফরমেন্সকে অপটিমাইজ করতে পারি।
রিডিউস অপারেটিং কস্ট, এবং আমরা যে অপারেটিং কস্ট আছে সেটাকে রিডিউস করতে পারি। এখন ডিসঅ্যাডভান্টেজ অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, এখন আমাদের কিছু অসুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে কমপ্লেক্সিটি অফ ম্যানেজমেন্টটা কমপ্লেক্সিটি হতে পারে। এছাড়া সিকিউরিটি কনসার্ন, এখানে সিকিউরিটির বিষয়গুলো চলে আসে, সিকিউরিটি কনসার্ন হতে পারে। ল্যাক অফ স্ট্যান্ডার্ড ল্যাক করতে পারে। ইনক্রিজ স্টোরেজ ইকুইপমেন্ট এবং পারফরমেন্স ওভারহেড। তো যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে এটা হবে, প্রথমটা হবে কমপ্লেক্সিটি অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার জটিলতা। এরপর হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। এরপর হচ্ছে ল্যাক অফ স্ট্যান্ডার্ডস বলতে বোঝায় মানদণ্ডের অভাব। ইনক্রিজড স্টোরেজ ইকুইপমেন্ট বলতে বোঝায় অধিক স্টোরেজ প্রয়োজনীয়, কারণ হচ্ছে ডেটা রেপ্লিকেশন বা ডেটা ব্যাকআপের জন্য প্রচুর স্টোরেজ বা স্পেস লাগে, সেই জন্য এটাতে স্পেস প্রয়োজন হতে পারে। আর হচ্ছে পারফরমেন্স ওভারহেড, মানে কর্মদক্ষতার সীমাবদ্ধতা, কারণ হচ্ছে ডেটা প্রসেসিং বা ট্রানজ্যাকশনের সমন্বয়ে একটি নেটওয়ার্ক ল্যাটেন্সি তৈরি করে, যার কারণে হচ্ছে পারফরমেন্স কমে যেতে পারে। মানে এটা একটা ল্যাটেন্সি তৈরি করে, মানে ডেটা প্রসেসিং বা ট্রানজ্যাকশন সমন্বয় করার সময়, যার কারণে এটা পারফরমেন্সটা ওভারহেড দিতে পারে। আচ্ছা, এরপরে আসি ডেটা ডেলিভারি অল্টারনেটিভ। তো ডেটা ডেলিভারি অল্টারনেটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ আর পরীক্ষায় সচরাচর আসে। আর ইন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, data are delivered from the sites where they are stored to where the query is posed। মানে এখানে হচ্ছে বিষয়টা যেটা বুঝাইছে সেটা হচ্ছে যেখানে ডাটা সঞ্চিত থাকে সেখানে ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী বা রিকোয়েস্ট অনুযায়ী নির্দিষ্ট নোডে মানে বা সাইটে সেই ডাটাকে পৌঁছে দেয়। মানে অর্থাৎ হচ্ছে ডেটা সংরক্ষিত স্থান থেকে সেই স্থানে সরবরাহ করা হয় যেখানে কোয়ারি করা হয়। আচ্ছা, এখন হচ্ছে ডেলিভারি মোড। এখন আমাদের কয়েকটা মোড আছে এই ডেলিভারি অল্টারনেটিভে, সেটা হচ্ছে ডেলিভারি মোড, ফ্রিকোয়েন্সি মোড এবং কমিউনিকেশন মেথড। আর ডেলিভারি মোডের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে পুল অনলি, একটা হচ্ছে পুশ অনলি, আর একটা হাইব্রিড। আর ফ্রিকোয়েন্সি এর মধ্যে আছে পিরিয়ডিক, কন্ডিশনাল আর অ্যাডহক। আর কমিউনিকেশনে আছে হচ্ছে ইউনিকাস্ট আর ওয়ান টু মেনি বা মাল্টিকাস্ট বলা হয় একে। তো আমরা যদি হচ্ছে পুল অনলি থেকে শুরু করি তাহলে হবে, যদি আমরা পুল অনলি জিনিসটা বুঝতে চাই সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নিজের কাছে ডাটা মানে রিকোয়েস্ট দেয়। মানে হচ্ছে যদি বলি, মানে ক্লায়েন্ট অথবা সার্ভার ডেটা এর জন্য রিকোয়েস্ট দেয় সার্ভারের কাছে, এটাই হচ্ছে পুল অনলি। আর পুশ অনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটি মূলত পুশ অনলি বা হাইব্রিড, সরি, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট অনুরোধ ছাড়াই সার্ভার নিজ থেকে ডাটা রিসিভারের কাছে পাঠিয়ে দেয়। এখানেই বলা আছে ডাটা স্পেসিফিক রিকোয়েস্ট ছাড়াই রিসিভারের কাছে পাঠানো হয়। আর হাইব্রিড হচ্ছে এইটা এবং এইটার কম্বিনেশন। আর ফ্রিকোয়েন্সিতে রয়েছে তিনটা, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা কন্ডিশনাল, একটা হচ্ছে অ্যাডহক। তো এটা পিরিয়ডিক আমার মানে রেগুলার ইন্টারভাল, এটা হচ্ছে বোথ পুল অ্যান্ড পুশ ক্যান বি পারফর্ম, এখানে এটাতে দুইটাই জিনিস হতে পারে। আর কন্ডিশনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্টেইন কন্ডিশনে, যেমন মোস্টলি ইন হাইব্রিড অ্যান্ড পুশ অনলি। আর অ্যাডহক যেটা হচ্ছে ইররেগুলার ক্লায়েন্ট চাইলেই হয়, মানে এটা ইররেগুলার হয়। আর যদি আমরা এখানে এক্সাম্পলটা দেখি, এখানে পিরিয়ডিক জিনিসের এক্সাম্পল সেটা হচ্ছে, পিরিয়ডিকের এক্সাম্পলও হতে পারে যে আমাদের বিওবিটি অ্যানেক্স যেটা আছে সেটাতে আমরা যদি
টাকা জমা দেই, তাহলে সেটা হচ্ছে আমরা যখন জমা দেই তার রাতের বেলাতে আমাদের সেটা অ্যানেক্সে আপডেট হয়, মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা আপডেট হয়, সেটা হতে পারে পিরিয়ডিক। আর কন্ডিশনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন আপনার ব্যাংক ব্যালেন্স 100 টাকার যদি নিচে নেমে যায়, তাহলে আপনার একটা মেসেজ পাঠাবে যে আপনার অ্যাকাউন্টে এখনো 100 টাকার কম আছে, অথবা আপনার মোবাইলে রিচার্জ করলেন, তখন হচ্ছে আমাদের একটা মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স 10 টাকারও কম আছে। তো সেটা একটা কন্ডিশন হতে পারে। অথবা হচ্ছে আপনার মোবাইলে চার্জ নাই, 20% নেমে গেছে, তখন আমাদের একটা নোটিফিকেশন আসে যে আমাদের ফোনে 20%-এর নিচে চার্জ রয়েছে। আর অ্যাডহক জিনিসটা হচ্ছে তাৎক্ষণিক বার্তা প্রদান করে। মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের জন্য একটা ফুড ডেলিভারি অ্যাপে গেলেন এবং সেই অ্যাপে সার্চ করলেন একটা রেস্টুরেন্টে বা কোনো একটা খাবার সার্চ করলেন, এখন হচ্ছে সে তাৎক্ষণিক মানে সার্ভারের মধ্যে যেই সব রেস্টুরেন্টগুলো এখনো মানে অ্যাক্টিভ আছে বা খাবার দিচ্ছে তাদেরটাই হচ্ছে আপনাকে শো করবে। অথবা আপনার যদি আবহাওয়া বিষয়ে জানতে চান, তখন হচ্ছে আপনার সর্বশেষ যে তাৎক্ষণিক রেজাল্ট যেটা আছে সেটাই হচ্ছে আপনাকে শো করবে। যেমন আপনি এখন সার্চ করবেন যে আপনার মানে আবহাওয়াটা কেমন, আপনার এলাকার মধ্যে আবহাওয়াটা কেমন, ও সর্বশেষ যে আপডেটটা পাবে সেটাই আপনাকে ডাটাবেস থেকে শো করে দেখাবে। তো এটাই হচ্ছে মূলত অ্যাডহক। আর কমিউনিকেশন মেথডের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ইউনিকাস্ট, আর একটা মাল্টিকাস্ট বা ওয়ান টু মেনি। আর প্রথমটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইউনিকাস্ট যেটা। তো এটা মূলত সার্ভার থেকে ডাটা নেয় এবং সিঙ্গেল ক্লায়েন্টকে শো করে, আর এটা হচ্ছে সার্ভার থেকে ডাটা নেয় এবং মাল্টিপল ক্লায়েন্টকে শো করে। ওকে, সাম রিয়েল এক্সাম্পল অফ ডেটা ডেলিভারি অল্টারনেটিভ কম্বিনেশন। তো এটা হচ্ছে আপনারা পড়ে নিয়েন, আর আমি এখন যেগুলা বললাম এগুলার মতো এক্সাম্পল, তো এগুলা আপনারা একবার দেখে নিয়েন, আমি আর নতুন করে এগুলা বলবো না। এখন হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস প্রমিসেস। এখন এটার মূলত চারটা আছে, একটা হচ্ছে ইজি ডেটা ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে বেটার রিলায়েবিলিটি, 3 নাম্বারটা হচ্ছে ইমপ্রুভ পারফরমেন্স, আর 4 নাম্বারটা হচ্ছে ইজি এক্সপেনশন। যদি আমি এটাকে সংক্ষেপে এক্সপ্লেন করি, সেটা হবে যে এটা সংরক্ষিত ডেটা সহজে পরিচালনা করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীর জন্য বিভিন্ন ফ্রেগমেন্ট এবং রেপ্লিকেশন সংক্রান্ত জটিলতা লুকিয়ে রাখতে সাহায্য করে। আর বেটার রিলায়েবিলিটি সেটা হচ্ছে উন্নত নির্ভরযোগ্যতা। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কোনো অংশ যদি ব্যর্থ হয় বা কোনো অংশ যদি ফেল করে, তাহলে এটি কাজ চালিয়ে যেতে পারে, কারণ এটা হচ্ছে ডাটা সবসময় সহজলভ্যতা থাকে এবং বিভিন্ন স্থানে ট্রান্সপারেন্ট তৈরি করে এবং পরিচালনা করে ডাটা হারানোর ঝুঁকি কমিয়ে আনে। আর এটার মূল কারণ হচ্ছে বলতে পারি যে এটা জিনিসটা ডিস্ট্রিবিউটেড থাকার কারণে আমার যদি কোনো একটা ডেটা বেস যদি আমার কোনো কারণে ফেল করে, আমার অন্যান্য ডাটাবেস যেগুলো আছে সেগুলো কিন্তু সচল আছে, যার কারণে হচ্ছে আমাদের একটা ফেল করলে বাকিগুলা অবশ্যই কাজ করবে। আর উন্নত পারফরমেন্স বা ইমপ্রুভ পারফরমেন্স যেটা বলা যায়, একাধিক স্থানে ডাটা প্রসেস করতে পারে যা গতি বৃদ্ধি করে এবং নির্দিষ্ট কোনো সার্ভারে অতিরিক্ত চাপ কমিয়ে আনতে পারে। আর ইজি এক্সপেনশন সেটা হচ্ছে অ্যাডিং মোর সার্ভার অর রিসোর্সেস ইন সিম্পল simple and cost effective, making it easier to expand the system as needed। মানে হচ্ছে এটা সহজে নতুন ডাটাবেস অথবা রিসোর্স যোগ করতে পারে, যা সিস্টেমকে প্রয়োজন অনুযায়ী সহজ এবং সম্প্রসারিত করতে সম্ভব এবং খরচটাও কমিয়ে আনতে সম্ভব হয়। আর ট্রান্সপারেন্সি অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, আমি বলছিলাম যে ট্রান্সপারেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব।
তো এখন কিছু রকমের ট্রান্সপারেন্সি আছে, সেগুলো হচ্ছে ডেটা ট্রান্সপারেন্সি, নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি, ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি, রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি। এখন ট্রান্সপারেন্সি মূলত জিনিসটা হচ্ছে আমরা যা দেখতে পারি না, যা ভিতরের মেকানিজম। তো এখন যদি আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি তাহলে বলতে পারি যে, তো ডাটা ইন্ডিপেন্ডেন্স, তো ডাটা ইন্ডিপেন্ডেন্স মূলত হচ্ছে চেঞ্জ ইন ফিজিক্যাল ডাটা স্ট্রাকচার ডাজেন্ট অ্যাফেক্ট লজিক্যাল ডাটা স্ট্রাকচার অ্যান্ড ভাইস ভার্সা। এর মানে হচ্ছে ফিজিক্যাল ডাটা স্ট্রাকচারের পরিবর্তন আনলেও লজিক্যাল ডাটা স্ট্রাকচারের উপর কোনো প্রভাব পড়বে না এবং এটার বিপরীত ঘটে না। এখন নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত ইউজার ক্যান অ্যাক্সেস ডেটা উইদাউট নোয়িং ইটস ফিজিক্যাল লোকেশন অ্যান্ড কানেকশন। এর মানে বলতে বোঝা হচ্ছে ব্যবহারকারী ডাটার প্রকৃত অবস্থান বা সংযোগ সম্পর্কে না জেনেও সহজেই ডাটা অ্যাক্সেস করতে পারে। মানে মূলত বুঝাইছে এখানে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা যদি আমি দেখি, এই যে এখানে একটা সার্ভার, এখানে একটা সার্ভার, এখানে একটা সার্ভার, এখানে একটা সার্ভার, কিন্তু এখানে মনে করি এই যে এখানে একটা ইউজার আছে। এখন ইউজার তো জানে না যে এই সেন্ট্রালাইজ কানেকশনের মধ্যে কোনখান থেকে ডাটাটাকে নিচ্ছে। সে ওভারঅল যে ডাটাবেসটাকে একটা হিসেবেই সে গণ্য করছে। তো এটা হচ্ছে এই ইউজারের জন্য ট্রান্সপারেন্সি। তো সে বুঝতেছে না যে সে তার ডাটাটা কোথা থেকে আসতেছে, চিটাগং থেকে আসতেছে না ঢাকা থেকে আসতেছে না কুমিল্লা থেকে আসতেছে না অন্য কোনো জায়গা থেকে আসতেছে। সে এই ওভারঅল ডাটাটাকে একটা হিসেবে কাউন্ট করছে। তো সেটা হচ্ছে তার জন্য ট্রান্সপারেন্সি। এরপরে আছে ফ্রেগমেন্টেশন ট্রান্সপারেন্সি। তো data may be divided into fragment across multiple location, but this is hidden from users. মানে এখানে বলছে ডাটা বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে বা সংরক্ষিত থাকলেও ব্যবহারকারী এটিকে পূর্ণাঙ্গ ডাটাবেসই হিসেবে দেখতে পায়। যেমন একটু আগে আমি যেটাকে বললাম যে নেটওয়ার্কের ক্ষেত্রেও একইভাবে এটা কোন নেটওয়ার্ক থেকে আসতেছে তার দেখার বিষয় না। তো একইভাবে এটা কোন ফ্রেগমেন্ট থেকে আসতেছে সেটাও হচ্ছে তার দেখার বিষয় না, সে ওভারঅল এটাকে একটা হিসেবেই দেখতে পায়। এরপরে আসে রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি। মাল্টিপল কপিজ অফ ডেটা এক্সিস্ট বাট ইউজার ইন্টারাক্ট উইথ দ্য ডেটা অ্যাজ ইফ ইট ওয়্যার এ সিঙ্গেল কপি। এর মানে হচ্ছে একই ডাটার একাধিক অনুলিপি বিভিন্ন স্থানে থাকতে পারে, কিন্তু ব্যবহারকারী এটিকে একক ডেটা হিসেবে মানে ব্যবহার করবে বা ডেটা হিসেবে ব্যবহার করতে পারে। যেমন আমি মনে করি যে আমার এইখানে একটা ডেটাবেস, এখানে একটা ডেটাবেস, এখানে একটা ডেটাবেস, এখানে একটা ডেটাবেস, আর এটা হচ্ছে ডেটাবেসের সাথে কানেক্টেড, সবগুলো আলাদা আলাদা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এখন আমার এই সার্ভারে যেই ডেটাটা আছে সেটা এই সার্ভারের মধ্যেও থাকতে পারে, অথবা এই সার্ভারের মধ্যে যেটা আছে সেটা এই সার্ভারের মধ্যে থাকতে পারে। তো এইটাই মূলত একাধিক অনুলিপি থাকতে পারে, তবে ব্যবহারকারী এটিকে একক ডেটা হিসেবেই ব্যবহার করতে পারে। এটা তার জন্য হয়েছে, এই যে ব্যবহারকারী বললাম আমি একটা ব্যবহারকারী, আমার জন্য দেখার বিষয় না এটা এখান থেকে আসতেছে না এখান থেকে আসতেছে না এখান থেকে আসতেছে না বা এখান থেকে আসতেছে, আমি এটাকে ওভারঅল আমি একটা হিসেবে বিবেচনা করতে পারি। এটা আমার জন্য একটা ট্রান্সপারেন্সি মানে বা একটা হাইডিং, বা এটা আমার জানার কোনো বিষয় না, আমি এটাকে ব্যবহার করতেছি, এটাই আমার জন্য অনেক। তো রিলায়েবিলিটি থ্রু ট্রানজ্যাকশনস ইন ডাটাবেস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এগুলা আমি দেখাবো না, এগুলা নিজেরা একটু দেখে নিয়েন, আর এটা আমি পরে দেখাতে পারি। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ডিজাইন ইস্যু, distributed database design, distributed data control, distributed query process, distributed reliability, replication, parallel। তো এগুলা নিজেরা দেখে নেবেন। তো আমি মেইন যেগুলা বেশিরভাগ ইম্পর্টেন্ট বা আসার মতন সেগুলাই দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন এটা দেখি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার।
তো ডেটাবেস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার যেটা আছে সেটা হবে এই যে এরকম সিঙ্গেল সার্ভার ক্লায়েন্টের জন্য আর মাল্টি সার্ভার ক্লায়েন্টের জন্য এরকম মডেল। তো সিঙ্গেল সার্ভার ক্লায়েন্ট যেটা হচ্ছে ওয়ান সার্ভার সার্ভস মেনি ক্লায়েন্ট, মানে একটা সার্ভার সার্ভ করবে অনেকগুলা ক্লায়েন্টকে। এখানে চাইলে আরও ক্লায়েন্ট ওয়ান, ক্লায়েন্ট টু, এখানে হচ্ছে আবার ক্লায়েন্ট থ্রিও অ্যাড হতে পারে, আবার ক্লায়েন্ট ফোরও অ্যাড হতে পারে। তো এইটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে কানেক্টেড থাকবে, আর এটা হচ্ছে ডাটাবেস সার্ভার, আর এটা হচ্ছে নেটওয়ার্ক। তো আমরা যদি মাল্টি সার্ভার মাল্টি ক্লায়েন্ট দেখি, তো আমাদের এখানে একাধিক সার্ভার থাকতে পারে, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, আর আমার এখানে একাধিক ক্লায়েন্ট থাকতে পারে। আর এখানে এক্সাম্পল দেখি, এ ওয়েব সার্ভার হ্যান্ডেল রিকোয়েস্ট ফ্রম মাল্টিপাল ইউজার। এখানে একটা ওয়েব সার্ভার হ্যান্ডেল করতে পারে রিকোয়েস্ট ফ্রম মাল্টিপাল ইউজার থেকে। আর এখানে কি ক্লাউড সার্ভার উইথ সেভারাল সার্ভার প্রসেসিং রিকোয়েস্ট ফ্রম নিউমেরিয়াস ইউজার। তো একটা ক্লাউড সার্ভার কি করতে পারে, প্রসেস করতে পারে রিকোয়েস্ট ফ্রম নিউমেরিয়াস ইউজার থেকে। তো এখানে এটা ক্লাউড সার্ভার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর এটা হচ্ছে ওয়েব সার্ভার হ্যান্ডেলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা, এখন অ্যাডভান্টেজেস অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আচ্ছা, তো অ্যাডভান্টেজেস অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, এফিশিয়েন্ট ডিভিশন অফ লেবার, মানে হচ্ছে দক্ষ কাজের বিভাজন। টাস্ক আর স্প্লিট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার ফর বেটার পারফরমেন্স। এর মানে হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কাজের ভাগ করা হয়, ফলে সিস্টেমের পারফরমেন্স উন্নত হয়। আচ্ছা, স্কেলেবিলিটি, তো রিসোর্স ক্যান বি স্কেলড হরিজেন্টালি অর ভার্টিক্যালি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডিং মোর সার্ভার আর আপগ্রেডিং এক্সিস্টিং সার্ভার, মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে নতুন সার্ভার যুক্ত করা বা সার্ভারের ক্ষমতা বাড়িয়ে সহজেই মানে অপসারণযোগ্য করা হয়। মানে হচ্ছে আমরা এখানে আরও সার্ভার বাড়িয়ে এর কর্মদক্ষতা বাড়াতে পারি বা কর্মক্ষমতা বাড়াতে পারি, সেটাই বোঝানো হয়েছে। 3 নাম্বারটা হচ্ছে কস্ট ইফেক্টিভ ক্লায়েন্টস। তো মানে কম খরচের ক্লায়েন্ট, ক্লায়েন্ট ক্যান বি লেস পাওয়ারফুল অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল। তো এখানে হচ্ছে ক্লায়েন্ট কম শক্তিশালী ও সাশ্রয়ী হতে পারে, কারণ হচ্ছে বেশিরভাগ প্রসেসিং সার্ভারে হয় এটা। আচ্ছা, ফ্যামিলিয়ার টুল, ইউজার ক্যান ইউটিলাইজ ফ্যামিলিয়ার সফটওয়্যার অর ক্লায়েন্ট মেশিনস। তো ফ্যামিলিয়ার টুল বলতে হচ্ছে পরিচিত সফটওয়্যার ব্যবহার, মানে হচ্ছে ব্যবহারকারীরা ক্লায়েন্ট সার্ভারে পরিচিত সফটওয়্যার ব্যবহার করতে পারে। এরপরে হচ্ছে রিমোট ডেটা অ্যাক্সেস, মানে দূরবর্তী ডাটা অ্যাক্সেস। ক্লায়েন্টরা স্ট্যান্ডার্ড প্রোটোকল ব্যবহার করে দূরবর্তী ডাটা থেকে অ্যাক্সেস করতে পারে, এটাই বোঝানো হয়েছে। আর হচ্ছে ফুল ডেটাবেস ফাংশনালিটি, মানে হচ্ছে পরিপূর্ণ ডেটাবেস পরিচালনা। তো ক্লায়েন্ট বেনিফিট ফ্রম কমপ্লিট ডেটাবেস ম্যানেজমেন্ট ফিচার, মানে হচ্ছে ক্লায়েন্ট সম্পূর্ণ ডেটাবেস পরিচালনা ব্যবস্থাপনা সুবিধা পায়। বেটার পারফরমেন্স বা বেটার প্রাইস, মানে ভালো মূল্য আর পারফরমেন্সে অনুপাত। আচ্ছা, এখানে হচ্ছে ওভারঅল ইমপ্রুভ কস্ট ইফেক্টিভনেস অ্যান্ড পারফরমেন্স অফ দ্য সিস্টেম, মানে হচ্ছে সিস্টেম খরচ ও কর্মদক্ষতার মধ্যে ভারসাম্যতা বজায় রেখে কার্যকারিতা উন্নত করা হয়। ওকে, এখন হচ্ছে আমরা এটা দেখলাম কি, 1 নাম্বারটা ছিল ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মধ্যে হচ্ছে সিঙ্গেল সার্ভার মাল্টিপাল ক্লায়েন্ট, আর একটা হচ্ছে মাল্টিপাল সার্ভার মাল্টিপাল ক্লায়েন্ট। এখানে একটা সার্ভার থাকে, অনেকগুলো ক্লায়েন্ট থাকতে পারে, আর এখানে একের অধিক সার্ভার থাকতে পারে, আর একের অধিক ক্লায়েন্টও থাকতে পারে। এখন হয়েছে মাল্টি ডেটাবেস সিস্টেম। তো প্রথমটা ছিল ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, দ্বিতীয়টা হচ্ছে মাল্টি ডেটাবেস সিস্টেম। তো
মাল্টি ডেটাবেস সিস্টেম মূলত হচ্ছে মাল্টি ডেটাবেস সিস্টেম অ্যালাউ দ্য ম্যানেজমেন্ট অফ মাল্টিপল ডেটাবেস। আচ্ছা, এটা হচ্ছে অ্যালাউ করে মাল্টিপল ডেটাবেসকে হুইচ ক্যান বি ডিফারেন্ট টাইপ অর সাম সেম টাইপ। দে হেল্প ইন্টার integrate and access data from various source easily। এর মানে মূলত হচ্ছে একাধিক ডাটাবেস একসাথে ব্যবস্থাপনা করা যায় এবং এই ডাটাবেস গুলো হোমোজেনিয়াস বা একই ধরনের বা হেটারোজেনিয়াস বা বিভিন্ন ধরনের হতে পারে। এটি বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ ও ব্যবহারে সহায়তা করে। আচ্ছা, এখন যদি দেখি, এখানে একটা ইউজার আছে, এখানে মেডিয়েটর আছে, আর এখানে র্যাপার এবং ডাটাবেস, আর এখানে সার্ভার আছে কিছু। আর এটা যদি আমি এক্সপ্লেইন করতে যাই তাহলে হবে কি করতে, ইউজার থাকে এখানে। তো এখানে একটা ইউজার কি করবে, আমার প্রয়োজনীয় ডাটাবেসের মধ্যে আমার কোনো প্রয়োজনীয় ফাইল আছে, তো ও এই ফাইলটা তো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। ও কি এখানে সরাসরি তো ও ডাটাবেসের থেকে নিল, ও ফাইলটা এখান থেকে নিতে পারবে না। তো সেই জন্য কিছু কাজ করা লাগে। তো এখানে হচ্ছে ইউজার রিকোয়েস্ট করবে। এখন ইউজার রিকোয়েস্টের ফলে আমাদের এখানে মিডিয়েটর থাকে কিছু, সেগুলা একে অপরের সাথে ইন্টার কানেক্টেড থাকে। তো ইন্টার কানেক্টেড থাকার ফলে ও এখানে একটা র্যাপারের মাধ্যমে এখানে প্রবেশ করে। তো একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, সেটা মাই এসকিউএল হতে পারে বা অন্য যে কোনো এসকিউএল হতে পারে, বা পিএস আরো যেগুলো আমরা ল্যাবে করি সেগুলো হতে পারে। তো এটা মূলত একটা সফটওয়্যার। তো সেই সফটওয়্যারের মাধ্যমে সে ডাটাবেসের থেকে ডাটা ও যেইটার জন্য রিকোয়েস্ট করেছে সেটা ও এখান থেকে কালেক্ট করবে। যে কোনো মানে ডেটাবেসের মধ্যেই থাকতে পারে এটা। তো ও যদি সেটাকে পায়, সেটাকে নিয়ে আবার সে ব্যাক করে সিস্টেমের কাছে রেসপন্স পাঠাবে। এখন আমরা আসি মেডিয়েটর। এই মেডিয়েটর জিনিসটা কি, এটা আমরা পোস্টপেন্ড করেছিলাম। তো মেডিয়েটর জিনিসটা হলো মূলত এখানে, the mediator একটা component that facilitates communication between different database, যেটা হচ্ছে ফ্যাসিলিটি এবং কমিউনিকেশন করে বিভিন্ন ডেটাবেসে। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান intermediary that translates request from the user into the appropriate format for each database and combines the result. Wait. তো মূলত মেডিয়েটর হলো একটি সফটওয়্যার কম্পোনেন্ট যা বিভিন্ন ডেটাবেসের মধ্যে যোগাযোগ সহজ করে এবং এটি ব্যবহারকারীর অনুরোধ বা রিকোয়েস্টগুলো সংশ্লিষ্ট ডেটাবেসে উপযোগী ফরম্যাটে রূপান্তর করে এবং প্রাপ্ত ফলাফল একত্রিত করে উপস্থাপন করে। তো এটাই বোঝা যাচ্ছে যে মিডিয়েটর হলো একটি সফটওয়্যার কম্পোনেন্ট যেগুলা এইসব টাস্কগুলো সম্পাদন করে থাকে। আর র্যাপার, a wrapper is a software layer that allow a database to be accessed in a standard way। তো র্যাপার একটি সফটওয়্যার লেয়ার যেটা হচ্ছে একটা ডেটাবেসকে অ্যালাউ করে টু বি অ্যাক্সেস ইন স্ট্যান্ডার্ড ওয়ের মাধ্যমে। ইট হাইডস দ্য আন্ডারলিং কমপ্লেক্সিটি অ্যান্ড প্রেজেন্টস এ আনডিফাইন্ড ইন্টারফেসেস টু দ্য ইউজার। এটা হাইড করে আন্ডারলেইং কমপ্লেক্সিটি অ্যান্ড প্রেজেন্ট এ আনডিফাইন্ড ইন্টারফেসেস এবং আনডিফাইন্ড ইন্টারফেস গুলোকে। Each database has its own web wrapper that converts request into a format the database can be understand। তো তো আমরা যদি র্যাপারকে ইজিলি এক্সপ্লেইন করতে চাই তাহলে আমরা বলতে পারি যে র্যাপার হলো একটি সফটওয়্যার লেয়ার যেটা একটি ডেটাবেস একটা ডেটাবেসকে স্ট্যান্ডার্ড উপায়ে অ্যাক্সেস করার অনুমতি দেয়। এটি অভ্যন্তরীণ যেসব ইন্টারনাল জটিলতাগুলো আছে সেগুলোকে লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর জন্য একটি ইন্টারফেস প্রদান করে।
প্রতিটি ডেটাবেসে নিজস্ব র্যাপার থাকে এবং প্রতিটি ডেটাবেসের নিজস্ব র্যাপার থাকে আহ, যা অনুরোধগুলোকে মানে রিকোয়েস্টগুলোকে সেই নির্দিষ্ট বেসের বোঝার মতো ফরম্যাটে রূপান্তর করে, মানে নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে সেটাকে রূপান্তর করে। আচ্ছা, এখন ওয়ার্কিং অফ মাল্টি ডেটাবেস সিস্টেম। তো সেটা এখানে আছে ইউজার রিকোয়েস্ট, মেডিয়েটর, র্যাপার, ডেটা অ্যাক্সেস অ্যান্ড রেজাল্ট কম্বিনেশন, এগুলো নিজেরা একটু দেখে নেবেন। এখন ডিফারেন্স বিটুইন মাল্টি ডেটাবেস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটা হচ্ছে বাটন আপ, একটা হচ্ছে টপ ডাউন। একটা হচ্ছে ম্যানেজ সেপারেট ডেটাবেস, এটা সেপারেট ডেটাবেসকে ম্যানেজ করে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস অ্যাক্রস লোকেশন হিসেবে সেটা হচ্ছে কাজ করে। আর ডেটা হচ্ছে ইচ ডেটাবেস অপারেটস ইন্ডিপেন্ডেন্টলি, প্রত্যেকটা ডেটাবেস হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আর এটা তো ডিস্ট্রিবিউটেডই, তো ডেটা ইজ ম্যানেজড অ্যাজ এ সিঙ্গেল সিস্টেম, এটা সিঙ্গেল সিস্টেমের মাধ্যমে কাজ করে। ইউজেস মিডিয়েটর অ্যান্ড র্যাপার, এখানে মিডিয়েটর অ্যান্ড র্যাপার জিনিসটা কি পড়ছি, এখানে মিডিয়েটর ইউজ করা হয়, র্যাপার ইউজ করা হয়। এখানে হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস ফ্রম এনি লোকেশন, তো এখানে যে কোনো একটা লোকেশনের মধ্যে ডেটাগুলোকে অ্যাক্সেস করা যায়। তো ক্যান বি ডিফারেন্ট অর সিমিলার টাইপ, ডিফারেন্ট অথবা সিমিলার টাইপ হতে পারে। ইউজারলি সিমিলার টাইপ, একটা সিমিলার টাইপই হতে পারে এটা সবসময়। আচ্ছা, অ্যাড মোর ডেটাবেস। তো স্কেলেবিলিটির জন্য আমরা এখানে অ্যাড মোর ডেটাবেস ইউজ করতে পারি। তো অ্যাড মোর সার্ভার অর নোড, আমরা সার্ভার অথবা নোড ইউজ করার মাধ্যমে এটার স্কেলটা বা পরিসরটা বাড়াইতে পারি। কারণ এখানে যদি আমরা অ্যাড মোর ডেটাবেস ইউজ করি তাহলে আমার স্কেলটা বাড়বে। আর এখানে যদি আমি আরও যদি ডাটাবেস যদি অন্য একটা লোকেশন থেকে, মনে করি আমরা এখান থেকে মিরপুরে, ঢাকা, তো চিটাগাং, কক্সবাজার, যদি আমি এখান থেকে বগুড়ার একটা ডাটাবেসকে কানেক্ট করি নোডের মাধ্যমে, তাহলে আমার স্কেলটা পরিসরটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কোয়ারি এক্সিকিউশন হচ্ছে কমপ্লেক্স অ্যাক্রস ডেটাবেস, আর একটা হচ্ছে এফিশিয়েন্ট অ্যান্ড স্ট্রেঞ্জ ফরওয়ার্ড। আর হচ্ছে এখানে হচ্ছে কনসিস্টেন্সি হচ্ছে ভ্যারিজ করে ডেটাবেসের মধ্যে। আর স্ট্রং কনসিস্টেন্সি অ্যাক্রস নোডের মধ্যে কনসিস্টেন্সি ভ্যারি করে। তো এগুলো দেখে নিবেন। তো এখন আসি ক্লাউড কম্পিউটিং সার্ভিস। এখন ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? তো ক্লাউড আমরা যেই মানে গুগল ড্রাইভ ব্যবহার করি সেটা একটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে। এছাড়া আরো অনেক জিনিস রয়েছে। এছাড়া এডাব্লিউএস অ্যামাজনের, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে। আরো এরকম অনেক কিছু আছে, গুগল শিট এরকম বা গুগল ওয়ার্ক স্পেস, এগুলোও ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে। তো ক্লাউড কম্পিউটিং সার্ভিস, ক্লাউড কম্পিউটিং সার্ভিস ইজ a technology that delivers computer resources like server, storage, database and software over the internet. তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা টেকনোলজি যেটা ডেলিভার করে হচ্ছে কম্পিউটিং রিসোর্সেস, যেমন হচ্ছে সার্ভার, স্টোরেজ, ডেটাবেস এবং সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে। ইট অ্যালাউস ইউজার টু অ্যাক্সেস দিস রিসোর্সেস অন ডিমান্ড উইদাউট ওনিং অর ম্যাপিং ফিজিক্যাল হার্ডওয়্যার। তো এখানে আমাদের মূলত আমরা জানি যে এখানে আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যার কোনো লাগে না, কিন্তু আমরা যখন কম্পিউটার একটা মেক করি তো তখন আমরা হয়তো বা এসএসডি বা এইচএসডি নেই, যার কারণে সেটা হচ্ছে আমাদের একটা সার্ভার হিসেবেও ইউজ হয়ে যেতে পারে বা আমাদের নিজস্ব একটা স্টোরেজ হিসেবে আমরা সেটাকে ইউজ করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো একটা ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছি, যেটা হচ্ছে আমাদের সেই স্টোরেজ হিসেবে কাজ করতেছে। তো ক্লাউড কম্পিউটিং সার্ভিস যেগুলো রয়েছে সেটা হচ্ছে আইএএএস, মানে ইন্টার সরি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তারপর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, আর হচ্ছে ডেটাবেস অ্যাজ এ সার্ভিস। তো প্রথমটা হচ্ছে প্রোভাইডস ভার্চুয়ালাইজড কম্পিউটিং রিসোর্স সাচ অ্যাজ সার্ভার, স্টোরেজ অ্যান্ড নেটওয়ার্ক। মানে এটা প্রোভাইড করে হচ্ছে ভার্চুয়ালাইজ কম্পিউটিং এবং রিসোর্স, সার্ভার এবং স্টোরেজ এর নেটওয়ার্কের মাধ্যমে, যেগুলো হচ্ছে অ্যামাজন, তারপরে হচ্ছে ওয়েব সার্ভিস, মানে এডাব্লিউএস আমরা কেন ইউজ করি? এডাব্লিউএস ইউজ করে আমরা কোনো একটা যদি ওয়েবসাইট মেক করি অথবা অন্য কোনো একটা মানে যে কোনো বা অ্যাপ মেক করি, তো সেই সব অ্যাপের ক্ষেত্রে আমাদের একটা সার্ভারের প্রয়োজন পড়ে। আর এডাব্লিউএস সেই সুবিধাটা দেয় যে আমাদের সেই সব ডেটাগুলা এডাব্লিউএস এর মধ্যে রাখলে আমরা কিছুটা অন্যান্য সার্ভারের তুলনায় কিছুটা ফাস্ট ডেটা আমরা
মানে পেতে পারি। আর এটা মান্থলি হিসেবে চার্জ করে থাকে যত সম্ভব জানি আমি। আর মাইক্রোসফট অ্যাজিউর এটা জানি না কি। আচ্ছা, এখন দ্বিতীয়টা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অফার এ প্ল্যাটফর্ম ফর ডেভেলপার্স টু বিল্ড, টেস্ট অ্যান্ড ডিপ্লয় অ্যাপ্লিকেশন উইদাউট ম্যানেজিং দ্য আন্ডারলাইং ইন্টারফেক ইনফ্রাস্ট্রাকচার। এক্সাম্পল গুগল অ্যাপ ইঞ্জিন এবং হচ্ছে এই হিরোকু। তো এটার এক্সাম্পল এইটা। আর হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে গুগল ওয়ার্কস্পেস এবং মাইক্রোসফট অফিস। এগুলো কি করে? এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন থাকে। এগুলো কি মূলত গুগল ওয়ার্কস্পেস এবং মাইক্রোসফট অফিস, এগুলো শুধু হচ্ছে মাত্র একটা অ্যাপ্লিকেশন। তো ডেলিভারি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওভার দ্য ইন্টারনেট। তো ডেলিভার করতে পারে একটা ইন্টারনেটের মাধ্যমে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে। আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে ডেটাবেস অ্যাজ এ সার্ভিস। তো ডেটাবেসের মধ্যে যেগুলো আছে গুগল ক্লাউড এসকিউএল, অ্যামাজন আরডিএস এগুলো। তো ডেটাবেস একটা সার্ভিস হিসেবে ইউজ হতে পারে এখানে। তো এইটাই বলা হয়েছে এই জায়গায়। তো যদি এখন ইউজার ওয়ান, ইউজার টু, কাস্টমার ওয়ান, কাস্টমার টু, সার্ভিস কম্পিউটার স্টোরেজ নোটস, সার্ভিস কম্পিউটার স্টোরেজ নোটস এগুলো দেখে নেবেন। আচ্ছা, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো লাস্ট যে টপিকটা আছে ক্লাউড কম্পিউটিং অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেগুলো রয়েছে, নো নিড টু হার্ডওয়্যার, আমাদের কোনো হার্ডওয়্যার বা এক্সটার্নাল হার্ডওয়্যারের প্রয়োজন পড়ে না। তো ডিসঅ্যাডভান্টেজ যেটা, অ্যাডভান্টেজ হিসেবে আমাদের কোনো হার্ডওয়্যারের প্রয়োজন পড়ে না, আমরা যে কোনো জায়গা থেকে ইন্টারনেট কানেকশন থাকলেই আমরা এই সুবিধা নিতে পারি। তো ইন্টারনেট ডিপেন্ডেন্সি, তো একটা হচ্ছে কস্ট এফিসিয়েন্ট আর ইন্টারনেট ডিপেন্ডেন্সি, আমাদের এখানে মাস্ট আমাদের বাসায় ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তো রিকোয়ার স্টেবল ইন্টারনেট, তো এখানে বলা হয়েছে একটা স্টেবল ইন্টারনেটের প্রয়োজন পড়তে পারে এখানে। তো স্কেলেবিলিটি, ইজি অ্যাডজাস্ট রিসোর্স, এখানে অ্যাডজাস্ট করতে পারি ইজিলি রিসোর্সগুলো। এবং সিকিউরিটি কনসার্ন, ডেটা স্টোরড উইথ থার্ড পার্টি, তো এখানে ডাটা থার্ড পার্টির মধ্যেও থাকা থাকতে পারে, অনেক থার্ড পার্টিও আছে। তো অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার, আমরা যে কোনো জায়গা থেকে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমার গুগল ড্রাইভে আছে আমার কোনো ইনফরমেশন বা আমার কোনো পিডিএফ, তো আমরা এটা বাসার থেকে আমি এটা আপলোড করে নিলাম, তো আমি এখানে ভার্সিটিতে গিয়ে সেই জিনিসটাকে আমি ওপেন করব। তো সেটাই হচ্ছে আমার যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমার মনে করি আমার বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ নাই, যেটাকে সরি ল্যাপটপ নাই, আমার বাসায় ডেস্কটপ আছে, আমি ক্যারি করতে পারলাম না। তো আমি আমার ক্যারি করার জন্য আমি ড্রাইভে আপলোড দিয়ে রাখলাম। তো আমার কাছে ল্যাপটপ নাই যেহেতু আমি সেটা ভার্সিটিতে গিয়ে ওপেন করলাম। তো আমি সেটা যে কোনো জায়গা থেকে আমার ডাটাকে অ্যাক্সেস করতে পারবো। লিমিটেড কন্ট্রোল, লেস কন্ট্রোল ওভার ইনফ্রাস্ট্রাকচার। আর অটোমেটিক আপডেটস, প্রোভাইড হ্যান্ডেল আপডেটস। আর হচ্ছে ডাউন টাইম রিস্ক, সার্ভিস আউটেজ মে অকার। আর হচ্ছে ব্যাকআপ রিকভারি, সিম্পলিফাইড ডেটা রিকভারি। আর হচ্ছে কস্ট, লং টার্ম ইউজ ক্যান বিকাম এক্সপেন্সিভ। তো আমাদের কি হয় মূলত, আমরা যদি লং টাইমের জন্য আমরা গুগল ইউজ করি, গুগলের ড্রাইভ ইউজ করি, তাহলে আমাদের যদি ড্রাইভ 15 জিবির থেকে অধিক হয়ে যায়, তো একটা নির্দিষ্ট টাইমে তখন আমাদের সেটা আমাদের পে করা লাগতে পারে। তো এইটাই ছিল আজকের মতন। তো এটা মোটামুটি আমাদের চ্যাপ্টার 1 শেষ। তো এখন চ্যাপ্টার 2 এর থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা চ্যাপ্টার 2 দেখব। তো আমি যতটুকু সম্ভব মেইন টপিকগুলো ভালো মতন দেখানোর চেষ্টা করেছি। আর যতটুকু পেরেছি, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখতেই পাচ্ছেন এখন 5টা বাজছে, আমারও তেমন একটা কথা বলার মতন এনার্জি নাই, যেহেতু এগুলা সবগুলোই হচ্ছে মোটামুটি থিওরি বেসড, যার কারণে একটু সময় লাগে এইসব জিনিসগুলো পড়তে আর রিসার্চ করে বের করতে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের যারা মানে জুনিয়র ইনটেকে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এছাড়া আপনাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।